আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, গাজা যুদ্ধে নিজেদের গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত। গাজায় চলমান অভিযানে ভুলবশত নিজেদের মধ্যে ছোড়া গুলিতে ফ্রেন্ডলি ফায়ার ইসরায়েলের অন্তত ৩১ জন সেনা নিহত হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের আর্মি রেডিও। এরপর জানাবো, নিউ ইয়র্কে জোহরানের জয়ে কেন ক্ষিপ্ত মোদি ভক্তরা। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের শহরে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়র নির্বাচনে জয়ী হতে পারেন জোহরান মামদানি। যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনি হবেন প্রথম কোনো দক্ষিণ এশীয় মেয়র। পাশাপাশি তার আরও দুটি পরিচয় যুক্ত হবে। তিনি হবেন প্রথম মুসলিম মেয়র এবং ভারতীয় বংশোদ্ভূত। এদিকে যুক্তরাষ্ট্রে নেহাল মোদি গ্রেপ্তার নেপথ্যে $2 বিলিয়ন কেলেঙ্কারি। পলাতক ব্যবসায়ী নীরব মোদির ছোট ভাই নেহাল দীপক মোদিকে ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে প্রায় 13,500 কোটি রুপি বা $2 বিলিয়ন কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এদিকে উড্ডয়নের আগেই আগুনের সতর্কবার্তা বিমান থেকে লাফিয়ে পড়ল যাত্রীরা। উড্ডয়নের প্রস্তুতিকালে আগুনের সতর্কবার্তা জারি করার পরই বিমান থেকে লাফিয়ে পড়ে 18 জন যাত্রী আহত হয়েছে। স্পেনের পালমা ডি মালোরকা বিমানবন্দরে রায়ানএয়ার বোয়িং 737 বিমানে এই ঘটনা ঘটে। বিমানটি ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, খবর এনডিটিভির। এবং সর্বশেষ জানাবো, গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদন ওড়না কেড়ে নিয়ে হাত বেঁধে ঝুলে রাখত আর বলতো এখন পর্দা ছুটে গেছে। একের পর এক ভয়াল অভিজ্ঞতা, শরীরের চিহ্ন আর মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে এসেছেন অনেকেই। তারা জানিয়েছেন কিভাবে তাদের উপর শেখ হাসিনার পিচাস বাহিনী গুম ঘরে অর্থাৎ আয়না ঘরে নিয়ে নির্যাতন করত। সেই বর্ণনা দিয়েছেন অনেকেই। সেখানে মেয়েদের ওড়না খুলে নিয়ে তাদের হাত পা বেঁধে পেটাতো আর বলতো এখন তোর পর্দা গেছে কোথায়। প্রিয় দর্শক, এমনই ভয়ানক এক প্রতিবেদন প্রকাশ করেছে গুম কমিশন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজা যুদ্ধে নিজেদের গুলিতে ৩১ জন ইসরায়েলি সেনা নিহত। গাজায় চলমান অভিযানে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে ফ্রেন্ডলি ফায়ার ইসরায়েলের অন্তত ৩১ জন সেনা নিহত হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের 7 অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে পর্যন্ত ইসরায়েলি 440 জন সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে 72 জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর 16%। এছাড়াও সেনাদের মধ্যে নিজেদের ভুলবশত ছোড়াগুলিতে প্রাণ যায় ৩১ জন ইসরায়েলি সেনার। পাশাপাশি 23 জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় 7 জন সাজোয়াজানের চাকায় পিষ্ট হয়ে এবং 6 জন অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে এবং কাতার ও মিশরের মধ্যস্থতা এই বছরের জানুয়ারিতে গাজা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়েছিল, যা মার্চের শেষ ভাগে ভেঙে পড়ে। এরপর গত 18 মার্চ ইসরায়েল গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করার পর এখন পর্যন্ত সেখানে 32 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে শুধু 2 জন নিহত হন অভিযান পরিচালনা সংশ্লিষ্ট দুর্ঘটনায়। ইসরায়েলেরও 5 সেনা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। এতে এরই মধ্যে উঁচু জায়গা থেকে পড়ে যায় এবং প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসাবধানতার কারণ রয়েছে। এই ধরনের একটি ঘটনা গত বৃহস্পতিবার রাতে ঘটেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্য
তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পরেই সংঘাতে এখন পর্যন্ত 882 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। স্থল অভিযানে নিহত হয়েছে 440 সেনা সহ আরও 6032 সেনা আহত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় তাদের গণহত্যা অব্যাহত রেখেছে। গাজার কর্তৃপক্ষের তথ্য মতে এ পর্যন্ত এই যুদ্ধে 57,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু। নিউ ইয়র্কে জোহরানে জয় ক্ষিপ্ত নরেন্দ্র মোদীর ভক্তরা। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়র নির্বাচনে জয়ী হতে পারেন জোহরান মামদানি। যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনি প্রথম কোনো দক্ষিণ এশীয় মেয়র। পাশাপাশি তার আরও দুটি পরিচয় যুক্ত হবে। তিনি হবেন প্রথম মুসলিম মেয়র এবং ভারতীয় বংশোদ্ভূত। জোহরানের এই পরিচয় একদিকে যেমন তাকে তুমুল আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছে, তেমনি প্রবাসী ভারতীয়দের মধ্যে তীব্র সতর্ক ও বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। গত 24শে জুন ডেমোক্র্যাট পার্টির মেয়র প্রার্থী নির্বাচনে প্রাইমারিতে বড় ব্যবধানে জয় পাওয়ার পর মামদানির বিরুদ্ধে যে সব বিদ্বেষমূলক মন্তব্য আসছে তার একটি অংশ আসছে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদী মহল থেকে। বিশেষজ্ঞদের মতে এসব আক্রমণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক এবং তার মানবাধিকার লঙ্ঘনের সমালোচকদের মধ্য থেকে বেশি আসছে। 33 বছর বয়সী এই রাজনীতিবিদ মুসলিম হওয়ার সবচেয়ে বেশি আক্রমণের শিকার হচ্ছেন। অনেকেই তাকে জিহাদি ও ইসলামপন্থী আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ তাকে হিন্দুত্ব বিরোধী ও ভারত বিরোধী বলে আখ্যায়িত করেছেন। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজেশন হেড CSAH এর গবেষণা পরিচালক কায়লা ব্যাসেট মনে করেন জোহরানকে আক্রমণের মাধ্যমে প্রকৃতপক্ষে পুরো মুসলিম সম্প্রদায়কেই নিশানা করা হচ্ছে। মোদীর দল থেকেই তীব্র সমালোচনা করা হচ্ছে। মামদানির উপর নেতিবাচক প্রচার তার ভোটারদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ধারণা করা হচ্ছে আগামী নভেম্বরে চূড়ান্ত ভোটে তার প্রতিদ্বন্দ্বী হবেন বর্তমান মেয়র এরিক অ্যাডামস। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বরাবরই মুখ খুলেছেন জোহরান মামদানি, তা গাজা হোক বা ভারত, সব জায়গার ব্যাপারেই। তবে জোহরানের এসব বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির সদস্যরা। প্রশ্ন তুলেছেন তার মেয়র পদে উপযুক্ততা নিয়েও। বিজেপি সংসদ সদস্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, তিনি জোহরান তো ভারতীয়দের চেয়ে পাকিস্তানিদের মতো শোনাচ্ছেন। এরপরই জোহরানের মা ভারতীয় চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের হিন্দু পরিচয় টেনে এনে তিনি বলেন, তার মা জোহরান হিন্দু পরিচয় বা বংশ যাই হোক না কেন, এখন দেখছি তিনি হিন্দু ধর্ম ধ্বংস করতেই উদ্গ্রীব। জোহরানের সমালোচনা করতে ছাড়েননি তিনি। ভারতের সংবাদ মাধ্যম আজটকে একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এমন এক সংগঠন থেকে অর্থ সহায়তা পেয়েছেন যারা ভারত বিরোধী কাজ করে, অথচ তিনি কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ততা নয়। যুক্তরাষ্ট্রের নেহাল মোদী গ্রেপ্তার, নেপথ্যে $2 বিলিয়ন কেলেঙ্কারি। পলাতক ব্যবসায়ী নীরব মোদীর ছোট ভাই নেহাল দীপক মোদীকে ভারতীয় কর্তৃপক্ষের অনুরোধের ভিত্তিতে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে প্রায় 13,500 কোটি রুপি বা $2 বিলিয়ন কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির অনুরোধে ইন্টারপোলের জারি করা রেড কর্নার নোটিশের ভিত্তিতে 4 জুলাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয় নেহাল মোদীকে। এই গ্রেপ্তারের ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি কেলেঙ্কারি মামলার তদন্তে নতুন গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। নেহালকে গ্রেপ্তারের আগে দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে যেতে হয়েছে ভারতকে। অভিযুক্ত নেহাল ভারতের জারি করা রেড কর্নার নোটিশকে চ্যালেঞ্জও করেছিলেন, কিন্তু তা বাতিল হলে শেষ পর্যন্ত তার গ্রেপ্তার এড়ানো যায়নি। নেহাল মোদীর বিরুদ্ধে অভিযোগ তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারি বা পিএনবিতে জড়িত ছিলেন। এই ব্যাংক জালিয়াতির প্রথম 2018 সালের শুরুর দিকে ফাঁস হয়, যার প্রধান অভিযুক্ত ছিলেন তার বড় ভাই নীরব মোদী। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ রয়েছে, কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তদন্তে বাধা দেওয়া হয়, সাক্ষীদের ভয় দেখানো হয় এবং গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস করতে নীরবে সহায়তা করছিলেন নেহাল। নেহাল মোদীর বিরুদ্ধে তার ভাইয়ের সহায়তায় কেলেঙ্কারি থেকে অর্জিত হাজার হাজার কোটি রুপি পাচারেরও অভিযোগ রয়েছে। তদন্ত থেকে জানা গেছে, নেহাল এই অর্থ শেল কোম্পানি এবং বিদেশে লেনদেনের মাধ্যমে বিতরণ করেছেন।
গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদন ওড়না কেড়ে নিয়ে হাত বেঁধে ঝুলিয়ে রাখত আর মেয়েদের বলতো এখন পর্দা ছুটে গেছে এই বলে নির্যাতন করত শেখ হাসিনার গুন্ডা বাহিনী। একের পর এক ভয়াল অভিজ্ঞতা, শরীরের চিহ্ন আর মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে এসেছে শত শত মানুষ। কেউ কেউ ফিরে আসেনি, হারিয়ে গেছেন চিরতরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এমন গুম, অপহরণ ও ভয়ঙ্কর নির্যাতনের বিস্তৃত অভিযোগ এখন আর শুধু পরিবার পরিজনের কান্নায় আটকে নেই। উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত নথিতে। ওই প্রতিবেদনে উঠে এসেছে 253 জন গুম হওয়া ব্যক্তির অভিজ্ঞতা, যারা কেউ 39 দিন, কেউ 391 দিন ধরে বন্দী ছিলেন। গোপন টর্চার সেলে কোথাও মানুষ ঝুলিয়ে রাখা হতো, কোথাও দেয়া হতো বৈদ্যুতিক শক, আর নারীদের উপর চালানো হতো এমন নির্যাতন যা ভাষায় প্রকাশ করা কঠিন। এই প্রতিবেদনে যেমন আছে দেহের উপর চরম নিষ্ঠুরতা, তেমনি আছে মনের উপর দীর্ঘমেয়াদী নিপীড়ন। আছে নিখোঁজ থাকা পরিবারগুলোর অর্থনৈতিক ও সামাজিক ধ্বংসযাত্রার করুণ কাহিনী। ভুক্তভোগীদের বর্ণনায় গোপন বন্দিশালার ভয়াবহ নির্যাতনের কথা চ্যানেল 24-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো। গ্রিলের সঙ্গে হাতকড়া পরিয়ে দাঁড় করিয়ে রাখত যাতে বসতে না পারি, পা ফুলে যেত, হাত রক্তাক্ত হতো, টেবিলের উপর হাত রেখে আঙুল গ্লাস দিয়ে চেপে ধরত, কয়েকজন সুচ ঢুকাতো। এভাবেই নির্যাতনের বর্ণনা দিলেন 2017 সালে অপহরণকৃত হাবিব। মাত্র 27 বছর বয়সে 113 দিন গুম হয়েছিলেন তিনি। শুধু হাবিব নয়, এমন শত শত ভয়াবহ বর্ণনায় ভরে উঠেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন। এই রিপোর্টে উঠে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার হাতে আটক গুম হওয়া ব্যক্তিদের উপর চালানো অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের চিত্র।